নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি শ্রীমতী স্বাতী ভৌমিক, বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এসো আমরা সরাসরি প্রবেশ করি আজকের পাঠ এককে। উনিশশো 47 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়, কিন্তু যে ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন ভারতবাসীরা দেখেছিল তা পূরণ হয় না। ভারত আত্মপ্রকাশ করে বিভাজনের মাধ্যমে। অখণ্ড ভারতের স্বপ্ন ভারতবাসীর মনে অলিক হিসেবেই রয়ে যায়। প্রথমে আমরা জেনে নেব সীমানা কমিশন এবং তার রিপোর্টের ভিত্তিতে কিভাবে বাংলা এবং পাঞ্জাবের বিভাজন সম্পন্ন হয়েছিল। লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাজনের প্রস্তাব নেবার পাশাপাশি বাংলা এবং পাঞ্জাব বিভাজনেরও সিদ্ধান্ত নিয়েছিলেন। এই উদ্দেশ্যে স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে ও সভাপতিত্বে দুটি সীমানা কমিশন গঠিত হয়েছিল জুলাই 1947 খ্রিস্টাব্দে। সীমানা বিভাজনের ভিত্তি কি ছিল? শিখ এবং মুসলিম অধ্যুষিত পাঞ্জাব এবং হিন্দু ও মুসলিম অধ্যুষিত বাংলাকে বিভাজনের জন্য সিরিল র্যাডক্লিফ মাত্র 6 সপ্তাহ সময় পেয়েছিলেন। তিনি ধর্মীয় জনগোষ্ঠীর বসবাস এবং প্রাকৃতিক সীমারেখারূপে নদীকেই বিভাজন রেখারূপে গুরুত্ব দিয়েছিলেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ। ভারতবর্ষ সম্পর্কে তার কোনো আইডিয়া বা ভারতবর্ষ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। ফলে বিস্তৃত ভারতবর্ষ তার প্রকৃতি, জনগোষ্ঠী, সংস্কৃতি, ধর্মীয় জনগোষ্ঠী সম্পর্কে জানার সময় এবং সুযোগ কোনোটাই তিনি পাননি। প্রাকৃতিক সম্পদ, রেল ও বাস যোগাযোগ, প্রশাসনিক কেন্দ্র ও অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে তিনি তার রিপোর্ট তৈরি করেছিলেন। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে সীমানা বিতর্কের জন্ম হয়েছিল। তৎকালীন কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনকে র্যাডক্লিফের এই সীমানা বিভাজন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ জানালে মাউন্টব্যাটেন তা প্রত্যাখ্যান করেন। মাত্র 6 সপ্তাহের মধ্যে র্যাডক্লিফ সীমানা কমিশনের রিপোর্ট পেশ করেন। তার রিপোর্টের ভিত্তিতেই 16ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে বাংলাকে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে বিভক্ত করা হয়। পশ্চিমবঙ্গে আসে কলকাতা সহ 36% এলাকা ও 35% অধিবাসী। আবার মুসলমানদের 16% পরে পশ্চিমবঙ্গে এবং হিন্দুদের 42% পরে পূর্ববঙ্গে। অন্যদিকে পাঞ্জাবকে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাবে বিভক্ত করা হয়। পূর্ব পাঞ্জাবে আসে সমগ্র পাঞ্জাবের 38% এলাকা এবং মোট জনসংখ্যার 40%। র্যাডক্লিফের এই রিপোর্টের ভিত্তিতে ভারত
বিভাজন সম্পন্ন হলেও উদ্ভব হয় নতুন একটি সমস্যার, তার নাম উদ্বাস্তু সমস্যা। ভারতে 1947 খ্রিস্টাব্দের পরবর্তী সময় উদ্বাস্তু সমস্যার উদ্ভব। দেশভাগ। লর্ড মাউন্টব্যাটেন মুসলিম লীগের পাকিস্তান দাবি মেনে নেন। তিনি ভাষা ও ধর্মের ভিত্তিতে ভারতকে বিভাজনের ফলে ভারতের সীমান্ত বরাবর পশ্চিম পাঞ্জাব ও পূর্ব পাকিস্তান থেকে ঘরবাড়ি সম্পত্তি ছেড়ে বাসে, ট্রেনে, পায়ে হেঁটে লক্ষ লক্ষ মানুষ, মূলত শিখ এবং হিন্দুরা, নিজেদের বসতবাড়ি, জমি জমা ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়। বাংলা এবং পাঞ্জাব বিভাজন। পাঞ্জাবকে দুটি ভাগে ভাগ করা হয়, পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাব। এর মধ্যে পশ্চিম পাঞ্জাবকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় ও পূর্ব পাঞ্জাব থাকে ভারতের। একইভাবে বাংলাকে ভাগ করা হয়, পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের সৃষ্টি হয়। এর সঙ্গে যুক্ত হয় দেশভাগজনিত হিংসা, ধর্ষণ, সাম্প্রদায়িক অত্যাচার এবং নিরাপত্তার অভাব। পশ্চিম পাঞ্জাব থেকে আসা উদ্বাস্তুরা পূর্ব পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে আশ্রয় নেয়। অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুরা মূলত কলকাতা, 24 পরগনা, নদিয়া এবং পশ্চিম দিনাজপুর, কোচবিহার, মালদা জেলায় আশ্রয় নেয়। পূর্ব পাঞ্জাব ও পশ্চিম পাঞ্জাবের মধ্যে জনসংখ্যা ও সম্পত্তির বিনিময় করা হলেও বাংলার ক্ষেত্রে তা করা সম্ভব হয়নি। পশ্চিম পাঞ্জাব থেকে ভারতের দিকে উদ্বাস্তুদের আসা যাওয়া চলেছিল মোট 2 বছর, কিন্তু পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের আসার বিষয়টি ছিল ধারাবাহিক। ভারত সরকারের ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের একটি হিসেব থেকে জানা যায় 1948 খ্রিস্টাব্দের অক্টোবরের মধ্যে প্রায় 50 লক্ষ উদ্বাস্তু পশ্চিম পাকিস্তান থেকে ভারতে এসেছিল। আবার 1949 খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত প্রায় 13 লক্ষ উদ্বাস্তু পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছিল। তাহলে আমরা দেখতে পাই দেশ ভাগের ফলে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাবের মধ্যে যেখানে জনসংখ্যা এবং সম্পত্তির বিনিময় করা হচ্ছে, পূর্ববঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটি করা হয়নি। পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাবের ক্ষেত্রে আমরা দেখতে পাই তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যে উদ্যোগ নিয়েছিলেন বাংলা ভাগের ক্ষেত্রে, কিন্তু তার সেই উদ্যোগ দেখা যায়নি। প্রফুল্ল কুমার চক্রবর্তীর দ্য মার্জিনাল ম্যান, বা যার বাংলা অনুবাদ প্রান্তিক মানুষ, সেখান থেকে আমরা জানতে পারি যে জওহরলাল নেহেরু বিধানচন্দ্র রায়কে বলছেন যে পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তুদের আসা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, এবং এই যে বন্ধ করার জন্য যদি তাকে যুদ্ধও করতে হয় তাতেও তিনি রাজি। এই যে তার দ্বিবিধ মতামত পাঞ্জাব এবং বাংলার ক্ষেত্রে, এটি কিন্তু পরবর্তীকালে বিতর্কের সৃষ্টি করেছিল। যারা উদ্বাস্তু হয়ে এলে বাংলা থেকে, পূর্ব বাংলা থেকে, আমরা দেখতে পাই তাদের বসবাস করার জন্য নদিয়াতে কুপার্স পিএল হোম, রানাঘাটে রূপশ্রীপল্লী পিএল হোম, ধুবুলিয়া, চাঁদমারিতে পিএল হোম তৈরি করা হয়েছিল। সেখানে তাদের আশ্রয়টুকুই মিলেছিল। অভাব ছিল খাদ্যের, শৌচালয়ের এবং অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে দীর্ঘদিন কাটাতে হয়েছিল। 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন ভারতবর্ষে নবীন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারতবর্ষের কাছে এই উদ্বাস্তু সমস্যা ছিল অত্যন্ত জটিল একটি সমস্যা। স্রোতের মতো আসা উদ্বাস্তুদের পর্যাপ্ত জমি জায়গা দিয়ে তাদের রেখে দেওয়ার মতো অর্থনৈতিক স্থিতিশীলতা ভারতের ছিল না। পাঞ্জাবের ক্ষেত্রে আমরা দেখতে পাই পাঞ্জাব থেকে আসা শিখ এবং হিন্দু শরণার্থীরা তারা কিন্তু দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় তাদের আশ্রয়স্থল তৈরি করে তাদের থাকার জায়গা দেওয়া হয়েছে, কিন্তু বাংলার ক্ষেত্রে তৎকালীন ভারত সরকার কোনো নীতিই নেয়নি। উল্টে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে কখনো আন্দামানের সুদূর দ্বীপে, কখনো উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের সীমানা অঞ্চলে অবস্থিত দণ্ডকারণ্য অরণ্যে। সব খুইয়ে আসা সেই সকল মানুষেরা ট্রেনে, বাসে, গরুর গাড়িতে চেপে, হেঁটে, বন জঙ্গল পেরিয়ে দুর্গমগিরি কান্তার মরু
দুস্তর পারাবার পেরিয়ে যখন তারা ভারতবর্ষে ঢুকছে সামান্য আশ্রয়ের জন্য, যারা সম্পূর্ণ নিঃস্ব তাদেরকে আশ্রয় দেবার মতো জমি এবং সর্বোপরি নির্দিষ্ট পরিমাণ অর্থও দেওয়া হয়নি। তাই তারা যখন এই বৃহৎ পরিযান হচ্ছে, বলা হয় পৃথিবীর বৃহত্তম পরিযান বা লার্জেস্ট মাইগ্রেশন প্রচরণ হচ্ছে, তার যে নেতিবাচক প্রভাব সেটি ভারতের ওপরই এসে পড়েছিল। এই সময় ভারতবর্ষে আমরা দেখতে প্রায় 1 কোটি মানুষ তারা উদ্বাস্তু হয়ে এসেছিল। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি 1946 খ্রিস্টাব্দে কলকাতায় যে দাঙ্গা সূচনা হয়েছিল, পরবর্তীকালে তার রেশ ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হত্যালীলা, ধর্ষণ, অত্যাচার প্রভৃতি দেখা দিয়েছিল। মনে করা হয় এই সময় প্রায় 1 লক্ষ নারীকে ধর্ষণ করা হয়েছিল এবং প্রায় 50,000 অবৈধ সন্তানের জন্ম হয়েছিল। নিজ ভূমে পরবাসী হয়ে মাতৃভূমি ছেড়ে সেই উদ্বাস্তুদের চলে আসতে হয়েছিল অন্য দেশে। আমরা দেখে নেব পরবর্তী পয়েন্ট, ধর্ম এবং সংস্কৃতি। দীর্ঘদিন ধরে হিন্দু মুসলিম পাশাপাশি বাস করলেও দেশভাগের প্রাককালে এবং পরবর্তীকালেও এই 2 ধর্ম ও সংস্কৃতির মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় সমধর্মী ধর্ম এবং সংস্কৃতির টানেই হিন্দু এবং শিখেরা ভারতবর্ষে চলে আসে। তোমরা দেখতে পাচ্ছ আলোচ্য স্লাইডে ট্রেনে করে নিজেদের যাবতীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে উদ্বাস্তুরা চলে আসছে তাদের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে। এবং সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রবন্ধ দেশভাগ স্মৃতির গড়ন, সেখানে আমরা দেখতে পাই ঢাকার লীলাবতী সরকার তিনি লিখেছেন যে তার অনেক চুল ছিল এবং তিনি যখন ভারতবর্ষে আসছেন তখন কোনো বিশেষ সম্প্রদায়ের নাম কিন্তু তারা করেননি, তারা ওরা বলেছেন। সেই ওরা এসে তার খোপা খুলে দেখতে চেয়েছিল তিনি সেই খোপার মধ্যে কোনো সোনাদানা লুকিয়ে নিয়ে যাচ্ছেন কিনা। ঢাকার মায়া ভট্টাচার্য তিনি লিখেছেন যে তাদের তুলসী মঞ্চের ইট খুলে ওরা নিয়ে যাচ্ছিল। যখন জিজ্ঞেস করা হয়েছিল কেন, তখন ওরা বলেছিল যে আজ বাদে কাল তো নেবই, তাই এখনই খুলে নিয়ে যাচ্ছি। আবার অন্যদিকে আমরা দেখতে পাই বর্ধমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যখন অত্যাচার শুরু হচ্ছে, তখন পণ্ডিত বদরুদ্দিন তিনি তার পরিবার নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছেন। এইভাবেই নিরাপত্তাবোধের অভাব, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সর্বোপরি নিজ ভূমে পরবাসী হবার যন্ত্রণা নিয়ে মাতৃভূমি ত্যাগ করে উদ্বাস্তুদের চলে যেতে হয় অন্য দেশে, দেশান্তরে। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল একটু দেখি আমরা। পাঞ্জাব বিভাজনের ফলে পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে অমুসলিমদের নিরাপদে ভারতে আসার জন্য ভারত সরকার যাত্রাপথে ভারত পাকিস্তান উভয় দেশের সৈন্য রাখার ব্যবস্থা করেছিল। আবার পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে যাওয়ারও এই রকম ব্যবস্থা করা হয়। 1947 খ্রিস্টাব্দে পুনর্বাসন দপ্তর প্রতিষ্ঠা করে ভারত সরকার উদ্বাস্তুদের পুনর্বাসন ও ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে। তাই এই সময়কাল 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পুনর্বাসনের যুগ নামে পরিচিত ছিল। তবে উদ্বাস্তুদের এই পুনর্বাসনের কাজটি ভারত সরকারের কাছে ছিল একটি বড় চ্যালেঞ্জ। পুনর্বাসন দেওয়ার মধ্যে নির্দিষ্ট কোনো ছক ছিল না, বরং এক এক জায়গায় তা ছিল এক এক রকম। তৃতীয়ত, পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে গৃহহীন হয়ে শিখ হিন্দুরা ভারতে উদ্বাস্তু রূপে এসেছিল। ভারতে আসা উদ্বাস্তুরা এদেশ থেকে উদ্বাস্তু হয়ে পাকিস্তানে চলে যাওয়া মুসলিমদের ফাঁকা বাড়ি সম্পত্তি বিনিময় করত বা দখল করত, অথবা বেসরকারি জমি কিনে বা সরকারি জমি দখল করে বসবাস শুরু করত। চতুর্থত, ভারত সরকার কর্তৃক শুরুতে উদ্বাস্তুদের উদ্বাস্তু শিবিরে রেখে ডোল বা সরকারি সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
পাশাপাশি উদ্বাস্তু কলোনি তৈরি, গ্রামীণ উদ্বাস্তুদের জমিদান, কৃষি ঋণ ও গৃহ নির্মাণে ভর্তুকি দেওয়ার মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হয়। অন্যদিকে শহরাঞ্চলের উদ্বাস্তুদের জন্য শিল্প ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠার ঋণ দেওয়া হয়। অমৃতসর শহরে আমরা দেখতে পাই উদ্বাস্তু হয়ে আসা বিধবাদের জন্য শিল্প তালুক তৈরি করা হয়। এখানে বলে রাখি, ভারত সরকার এই সকল উদ্যোগগুলি দিলেও পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসা উদ্বাস্তুদের জন্য কিন্তু ভারত সরকার কোনো নীতি নেননি, বরঞ্চ পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে আসা উদ্বাস্তুদের জন্য ভারত সরকার একটি নির্দিষ্ট নীতি গ্রহণ করেছিল। ফলে সেই সমস্যা সমাধান হলেও বাংলা থেকে আসা উদ্বাস্তুদের সমস্যা ধারাবাহিকভাবে কিন্তু চলমান। উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান একটি চুক্তি সম্পাদন করেন, যেই চুক্তি দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত। 8 এপ্রিল 1950 খ্রিস্টাব্দে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্বাস্তুদের পুনর্বাসন এবং সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে উদ্বাস্তু বিষয়ক একটি চুক্তি সম্পাদন করেন। এই চুক্তির শর্ত ছিল ভারত এবং পাকিস্তানের সংখ্যালঘুরা নিজ নিজ রাষ্ট্রের প্রতি অনুগত থেকে নিজের রাষ্ট্রের কাছেই সমস্যার প্রতিকার চাইবে। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে কোনো নাগরিক অন্য দেশের শরণার্থী হতে চাইলে তাকে সাহায্য করা হবে। এছাড়াও অত্যাচারিত মহিলাকে উদ্ধার ও পুনর্বাসনের জন্য একটি এজেন্সি গঠন করা হবে। সাম্প্রদায়িক দাঙ্গার কারণ অনুসন্ধান করতে হবে এবং ভবিষ্যতে দাঙ্গা প্রতিহতকরণের জন্য পশ্চিমবঙ্গ, আসাম, পূর্ব পাকিস্তানে অনুসন্ধান কমিটি ও সংখ্যালঘু কমিশন গঠন করা হবে। পূর্ব ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি রাখার ব্যবস্থা করা হবে। সর্বোপরি উদ্বাস্তুদের নিজের দেশে ফিরে যেতে উৎসাহিত করা হবে এবং তাদের ফেলে আসা সম্পত্তিকে রক্ষা করে ফেরত দেওয়া হবে। তবে এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ এবং আসামের সংখ্যালঘুদের আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করা। ভারত সরকার এই চুক্তির মাধ্যমে নতুন করে উদ্বাস্তুদের ভারতে প্রবেশ বন্ধ করার চেষ্টা করেছিল। দিল্লি চুক্তি উদ্বাস্তু সমস্যার সমাধানের ক্ষেত্রে যথাযথ বা কঠোর ছিল না। এই চুক্তি অনেকের কাছেই ছিল হতাশাজনক। এই চুক্তির প্রতিবাদে জওহরলাল নেহেরুর মন্ত্রিসভার সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ডক্টর ক্ষিতীশ চন্দ্র নিয়োগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এবার আমরা চলে আসব দেশভাগ সম্পর্কিত স্মৃতিকথায়। দেশভাগ সম্পর্কিত ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের পাশাপাশি 1970-এর দশক থেকে আত্মজীবনী ও স্মৃতিকথাকেও উপাদান হিসেবে ব্যবহার করা শুরু হয়। কথোপকথন বা লেখনীর মাধ্যমে স্মৃতিকথায় দেশভাগের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। আমরা দেখে নেব স্মৃতিকথায় দেশভাগ মাধ্যমে কিরকম স্মৃতি পাওয়া গেছে। প্রথমেই আসে দেশের স্মৃতি। তারা যে দেশে তাদের জন্ম, তাদের মাতৃভূমি, সেই দেশের পরিবেশ, ঘরবাড়ি, খাওয়া দাওয়া, বন্ধুবান্ধব সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে আসে দেশভাগের স্মৃতি, অর্থাৎ ভারত বিভাজনের পর যে দেশভাগের ফলে তাদের নিজ ভূমে পরবাসী হয়ে মাতৃভূমি ত্যাগের যে কষ্ট, তাদের ফেলে আসা জমি জায়গা, তাদের সম্পদ, নদ নদী, সেই সবের স্মৃতিও তারা কিন্তু লিখে গেছেন কথোপকথন বা লেখনীর মাধ্যমে বিভিন্ন বইতে। সেই সব বই থেকেই দেশভাগের ইতিহাস রচিত হয়েছে। এর পাশাপাশি রয়েছে দেশ ত্যাগের স্মৃতি। কিভাবে তারা তাদের মাতৃভূমি ত্যাগ করে আসছে, দুর্গম পথ পেরিয়ে, নদী নালা পেরিয়ে, নৌকো করে, কখনো বা ট্রেনে করে, হেঁটে তারা এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। তারা ভারতে প্রবেশ করে আমরা দেখতে পাই কলকাতা,
নদিয়া, বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন। শিয়ালদা এবং হাওড়া স্টেশনে তিল ধারণের জায়গা ছিল না। সেই দেশ ত্যাগের স্মৃতি তাদের মধ্যে যে দুঃখের বাতাবরণ তৈরি করেছিল, তাই তারা লিখে গেছেন বিভিন্ন বইতে। এরপরে রয়েছে ত্রাণ এবং পুনর্বাসনের স্মৃতি। তাদের যে সকল ক্যাম্প বা হোমে তোলা হয়েছিল, সেই সম্পর্কে তারা লিখে গেছেন তাদের স্মৃতিকথায়। এবং সেখান থেকে আমরা জানতে পারি তৎকালীন যে ক্যাম্পগুলো ছিল, অর্থাৎ কুপার্স পিএল হোম, রূপশ্রী পল্লী পিএল হোম ইত্যাদি যে হোম এবং ক্যাম্পগুলো ছিল এবং কলোনি গড়ে উঠছে যে উদ্বাস্তু পরিবারকে নিয়ে, তাদের সম্পর্কে জানতে পারি। বইগুলো থেকে আমরা জানতে পারি যে কিভাবে বৃহৎ পরিবার ভেঙে যাচ্ছে, শিশুর শৈশব দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। সম্প্রতি রাহুল রায় নামক একজন লেখকের রচনা থেকে জানা যায় পশ্চিম থেকে পূর্ববঙ্গ। সেই বইটি থেকে জানা যায় কিভাবে শিশুদের শৈশব বিপন্ন হচ্ছে। এছাড়াও মধুময় পালের লেখা দেশভাগ দেশ ভিখারি, সেলিনা হোসেনের লেখা গায়ত্রী সন্ধ্যা, খুশবন্ত সিং এর লেখা ট্রেন টু পাকিস্তান, মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ প্রভৃতি থেকে দেশভাগের কথা আমরা জানতে পারি। দেশভাগ সম্পর্কিত আত্মজীবনী এবং স্মৃতিকথা। 1947 খ্রিস্টাব্দে দেশভাগ এবং দেশত্যাগের যন্ত্রণা, পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে এসে নতুন জায়গায় নিরাপদ বাসস্থানের খোঁজ করা, নতুনভাবে বেঁচে থাকার লড়াই উদ্বাস্তুদের জীবনে এবং মননে গভীর প্রভাব ফেলেছিল। পরবর্তীকালে বিভিন্ন লেখকের আত্মজীবনী, স্মৃতিকথা, সাহিত্য প্রভৃতিতে দেশভাগ ও দেশ ত্যাগের প্রত্যক্ষ বেদনাদায়ক অভিজ্ঞতার নানা ঘটনা ফুটে উঠেছে। মৌলানা আবুল কালাম আজাদের লেখা ভারত স্বাধীন হলো গ্রন্থ থেকে দেশভাগের প্রেক্ষাপট জানা যায়। প্রভাষচন্দ্র লাহিড়ীর পাক ভারতের রূপরেখা, হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু, জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা, চৌধুরী খালিকুজ্জামানের পাথওয়ে টু পাকিস্তান, কান্তি পাকরাশির দ্য আপরুটেড, অন্নদাশঙ্কর রায়ের যুক্তবঙ্গের স্মৃতি, শান্তা সেনের স্মৃতিকথা প্রভৃতি লেখায় দেশভাগের হাহাকার, উদ্বাস্তু হয়ে মাতৃভূমি ত্যাগ, মানুষের সম্পর্কের টানাপোড়েন, নারীর অবস্থা প্রভৃতি ফুটে উঠেছে। অন্নদাশঙ্কর রায় তার বিখ্যাত কবিতায় লিখেছেন, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। এই ছোট্ট কবিতার মাধ্যমে দেশভাগের যে কষ্ট, সেই কষ্টের এবং বেদনার ছবি পরিস্ফুট হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতার স্বাদ, আবু ইসহাকের সূর্যদিঘল বাড়ি, যেখানে নিম্নবর্গের দরিদ্র মানুষেরা তারা আশায় রয়েছে যে দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হলে চালের দাম কমবে, তারা সস্তায় চাল কিনে খাবে এবং খুব আনন্দ করবে। দেশ স্বাধীন হলো, কিন্তু তারা স্বাধীন হলো না, তাদের উদ্বাস্তু হয়ে চলে যেতে হলো অন্য দেশে। শঙ্খ ঘোষের সুপুরি বনের শাড়ি, এই গ্রন্থে আমরা দেখতে পাই ছোট্ট নীলুকে, যার মামার বাড়ি অন্য দেশে চলে গেছে এবং ছোট্ট নীলু বুঝতে পারছে যে এই যে ভারত ভেঙে ভাগ হলো, সেটি কোনো ইতিবাচক ঘটনা নয়, সেটি কোনো খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে। ছোট্ট নীলু সে বড়দের কথা যা তার কানে আসছে তার মাধ্যমে সে বোঝার চেষ্টা করছে যে ভারত ভাগ হওয়াটা খুব একটা ইতিবাচক নয়। এছাড়াও সেলিনা হোসেনের যাপিত জীবন এবং গায়ত্রী সন্ধ্যা
প্রভৃতি উপন্যাসেও দেশভাগের প্রত্যক্ষ আঘাত ফুটে উঠেছে। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, মণিকুন্তলা সেনের সেদিনের কথা, কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের শিকরের সন্ধানে, হাসান আজিজুল হকের আগুন পাখি, প্রফুল্ল রায়ের কেয়াপাতার নৌকো, অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে, মহাশ্বেতা দেবীর আধার মানিক, সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন দেশভাগের প্রেক্ষাপটে লেখা গুরুত্বপূর্ণ উপন্যাস। তোমাদের একটি উপন্যাস এক্ষুনি দেখাবো, অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। এই নীলকণ্ঠ পাখির খোঁজে বইটি দেশভাগের প্রেক্ষাপটে লেখা একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। দেশভাগ মানুষকে কিভাবে পরবাসী করে তোলে, নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসতে হয় অন্য দেশে, অন্য শিকরের সন্ধানে। আলোচ্য উপন্যাসটি পড়লে সেই মানুষদের কষ্ট সম্পর্কে জানা যায়। তাই বলা যায়, যিনি উদ্বাস্তু না হয়েছেন তার পক্ষে বোঝা মুশকিল নিজ মাতৃভূমি ছেড়ে আসা কতটা কষ্টের। আমরা আশা করছি যে তোমরা প্রত্যেকে নীলকণ্ঠ পাখির খোঁজে বইটি পড়বে এবং পড়ে দেশভাগের যে কষ্ট, সেই কষ্ট সম্পর্কে অবগত হবে এবং এইভাবেই যে সকল উদ্বাস্তুরা তাদের ঘর বাড়ি ছেড়ে হাজার হাজার মাইল পেরিয়ে অন্য দেশে গিয়ে তাদের নিজেদের আস্তানা তৈরি করার জন্য লড়াই করছে, তাদের সম্পর্কে জানবে। এছাড়াও আমরা আরও কিছু সিনেমার কথা জানব, যেখানে এই উদ্বাস্তুদের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে, আলোকপাত করা হয়েছে তাদের সংগ্রামী জীবন এবং লড়াইকে। এসো দেখে নি। ভারত এবং পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের স্মৃতিকথাকে ভিত্তি করে নতুন ধরনের ইতিহাস লিখেছেন প্রফুল্ল কুমার চক্রবর্তী। তার কথা তোমাদের আগেই বলেছি। নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, সন্দীপ বন্দ্যোপাধ্যায়, দীপেশ চক্রবর্তী প্রমুখ। ঋত্বিক ঘটক তাঁর মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, মৃণাল সেন আকালের সন্ধানে, সত্যজিৎ রায়ের অশনি সংকেত প্রভৃতি চলচ্চিত্রেও বাঙালি উদ্বাস্তুদের চরম দুর্দশার চিত্র ফুটে উঠেছে। হিন্দি ভাষায় যশপাল, মুন্সি প্রেমচাঁদ, রাঙ্গেয় রাঘো, উর্দু ভাষায় কৃষণ চন্দর, সাদাত হাসান মান্টো, পাঞ্জাবি ভাষায় ভিশম সাহানি, কুলবন্ত সিং বির্ক, ইংরেজি ভাষায় খুশবন্ত সিং, সলমান রুশদি, ডক্টর ভীমরাও আম্বেদকর, আর কে নারায়ণ, উর্বশী বুটালিয়া প্রমুখ দেশভাগ, দাঙ্গা, দেশত্যাগ, উদ্বাস্তুদের সীমাহীন দুর্দশার ভয়াবহতার চিত্র তাঁদের লেখায় ফুটিয়ে তুলেছেন। ভিশম সাহানি তাঁর লেখা তমস, মুন্সি প্রেমচাঁদের গোদান, সাদাত হাসান মান্টোর টোবা টেকসিং, খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান, সলমান রুশদির মিডনাইট চিলড্রেন, ডক্টর ভীমরাও আম্বেদকরের পাকিস্তান और पार्टीशन ऑफ इंडिया, आर के नारायणের ওয়েটিং ফর দ্য মহাত্মা, উর্বশী বুটালিয়ার আদার সাইড অফ দ্য সাইলেন্স, ভয়েসেস ফ্রম দ্য পার্টিশন অফ ইন্ডিয়া প্রভৃতি বই থেকেও দেশভাগের ভয়াবহ স্মৃতি সম্পর্কে আমরা জানতে পারি। তোমাদের কতগুলো বইয়ের ছবি দেখাই। প্রথম বইটি মধুময় পালের লেখা দেশভাগ দেশ ভিখারি। দ্বিতীয় বইটি হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা উদ্বাস্তু এবং শেষেরটি আশিস শিরার লেখা উদ্বাস্তু ইতিহাস ও আখ্যান। এছাড়াও রয়েছে আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি, নীলকণ্ঠ পাখির খোঁজে তো তোমাদের দেখালাম। এছাড়াও রয়েছে কাস্ট অ্যান্ড পার্টিশন ইন বেঙ্গল, সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যা, খুশবন্ত সিং এর আ ট্রেন টু পাকিস্তান এবং মিহির সেনগুপ্তের বিষাদ বৃক্ষ। এই সকল গ্রন্থগুলি থেকে সমকালীন উদ্বাস্তুদের
দুর্দশাময় চিত্র ফুটে উঠেছে। তাদের লড়াই, তাদের সংগ্রাম, তাদের ছেড়ে আসা গ্রাম, তাদের ছেড়ে আসা জীবন সম্পর্কে আমরা জানতে পারি। এবং এই যে ছেড়ে চলে আসা, সব কিছু ফেলে সামান্য কিছু সম্পত্তি নিয়ে চলে আসা এবং সম্পূর্ণ নিঃস্ব হয়ে অধিকাংশ মানুষের উদ্বাস্তু হয়ে অন্য দেশে চলে আসার এই যে বৃহৎ যে পরিযান বা প্রচরণ, তা পৃথিবীর ইতিহাসে উদ্বাস্তু সমস্যার এই যে ধারাবাহিকতা, তার কোনো সমস্যার সমাধান কিন্তু আজও হয়নি। উদ্বাস্তু সমস্যা আজও কিন্তু ভারতবর্ষের অন্যতম সমস্যা হয়ে রয়েছে। এবার আমরা চলে যাব ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্কে। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারতীয় অঙ্গরাজ্য এবং ভারতে যোগ দেয়া বিভিন্ন দেশীয় রাজ্যের সীমানা কিসের ভিত্তিতে নির্ণয় করা হবে? জাতির ভিত্তিতে নাকি ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি গঠন করা হবে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। ভারতের গণপরিষদ 1948 খ্রিস্টাব্দে বিচারক এস.কে. দরের নেতৃত্বে একটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করে। এই কমিশন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিরোধিতা করে। কমিশন বলে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে দেশের জাতীয় ঐক্য ও প্রশাসনিক কাজকর্ম বিঘ্নিত হতে পারে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু হয়। বিশেষ করে দক্ষিণ ভারতে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। 1948 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টবী সীতারামাইয়ার নেতৃত্বে গঠিত হয় জেভিপি কমিটি ডিসেম্বর 1948 খ্রিস্টাব্দে। এই তিনজন নেতার আদ্যাক্ষর দিয়েই জেভিপি কমিটি তৈরি হয়েছিল। এই কমিটিও ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিরোধিতা করে। মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষা অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে স্বাধীনতা সংগ্রামী ও তেলেগু নেতা পটি শ্রীরামালু 1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর আমরণ অনশন শুরু করেন। 58 দিন ধরে অনশনের পর তিনি মারা যান এবং তখন সমগ্র অন্ধ্রপ্রদেশ জুড়ে 3 দিন ধরে তামিল এবং তেলেগুদের মধ্যে বিক্ষোভ, হাঙ্গামা, দাঙ্গা, হরতালের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই অবস্থায় ভারত সরকার মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষাভাষী অঞ্চলগুলি একত্রিত করে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠন করে 1953 খ্রিস্টাব্দে 1 অক্টোবর। তামিল ভাষীদের জন্য সৃষ্টি হয় আলাদা একটি রাজ্য তামিলনাড়ু। রাজ্য পুনর্গঠন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ভারতকে 14টি প্রদেশ ও 6টি কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলে ভাগ করা হয়। হায়দ্রাবাদ থেকে তেলেঙ্গানাকে বিচ্ছিন্ন করে অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়। মালাবার ও ত্রিবাঙ্কুর, কোচিনকে ঐক্যবদ্ধ করে কেরালা গঠন করা হয়। কন্নড় ভাষী অঞ্চলগুলিকে মহীশূরের সঙ্গে যুক্ত করা হয়। কচ্ছ, সৌরাষ্ট্র ও হায়দ্রাবাদের মারাঠি ভাষা অঞ্চলকে নিয়ে গড়ে তোলা হয় বৃহত্তর বোম্বাই প্রদেশ। বিহারের পূর্ণিয়া জেলার কিছু অংশ ও পুরুলিয়াকে 1956 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হয়। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দ ও রাজ্য পুনর্গঠন আইন 1956 খ্রিস্টাব্দ। ভারতের অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের নীতি তৈরির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1953 খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রতিষ্ঠা করেন রাজ্য পুনর্গঠন কমিশন SRC, স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন। তিনি 3 সদস্য বিশিষ্ট এই কমিশন তৈরি করেছিলেন। এই কমিশনের সভাপতি ছিলেন বিচারপতি ফজল আলী এবং অপর 2 জন সদস্য ছিলেন KM পানিক্কর ও হৃদয়নাথ কুঞ্জরু। এই কমিশন 1955 খ্রিস্টাব্দে তার প্রতিবেদন পেশ করে এবং ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সুপারিশ করে। এই প্রতিবেদনের ভিত্তিতে 1956 খ্রিস্টাব্দে ভারতীয় আইনসভায় রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়। এই আইন অনুসারে 1956 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ভারত সরকার ভাষার ভিত্তিতে 14টি রাজ্য ও প্রশাসনিক সুবিধার জন্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে। এবার আমরা দেখে নেব এই 14টি রাজ্য কি কি।
প্রথম হলো অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয় আসাম, তৃতীয় উড়িষ্যা, চতুর্থ উত্তরপ্রদেশ, পঞ্চম কেরালা, ষষ্ঠ জম্মু কাশ্মীর, সপ্তম পশ্চিমবঙ্গ, অষ্টম পাঞ্জাব, নবম বিহার, দশম বোম্বাই, একাদশ মধ্যপ্রদেশ, দ্বাদশ মহীশূর, ত্রয়োদশ মাদ্রাজ ও চতুর্দশ রাজস্থান। বাকি 6টি কেন্দ্রশাসিত অঞ্চল হল প্রথম ত্রিপুরা, দ্বিতীয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তৃতীয় দিল্লি, চতুর্থ লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জ, পঞ্চম মণিপুর ও ষষ্ঠ হিমাচল প্রদেশ। রাজ্য পুনর্গঠন কমিশন তার সুপারিশে বোম্বাই ও পাঞ্জাব প্রদেশকে অখণ্ড রাখার পরামর্শ দেয়। ফলে মারাঠি ও গুজরাটি ভাষাভাষীদের নিয়ে গঠিত বোম্বাই প্রদেশে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। মারাঠি অঞ্চলে সংযুক্ত মহারাষ্ট্র সমিতি এবং গুজরাটি অঞ্চলে মহাগুজরাট জনতা পরিষদ পৃথক রাজ্যের দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলে। আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালালে 80 জনের মৃত্যু হয়। আন্দোলনের জেরে বোম্বাই প্রদেশের মুখ্যমন্ত্রী মোরারজি দেসাই ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী সিডি দেশমুখ পদত্যাগ করেন। 1956 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হবার পরেও বিভিন্ন সময় পুনরায় রাজ্য পুনর্গঠিত হয়েছে। যেমন বোম্বাই প্রদেশে আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার 1960 খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশে ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য তৈরি করে। মহারাষ্ট্রের রাজধানী হয় বোম্বাই এবং গুজরাটের রাজধানী হয় আহমেদাবাদ। 1957 থেকে 1972 খ্রিস্টাব্দের মধ্যে আসাম রাজ্যকে ভেঙে 4টি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয়। এগুলি হলো উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল বা NEFA, নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরাম। 1972 খ্রিস্টাব্দে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলের নতুন নাম হয় অরুণাচল প্রদেশ। 1961 খ্রিস্টাব্দে গোয়া, দমনদিউ প্রভৃতি পর্তুগিজ উপনিবেশ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের সঙ্গে যুক্ত হয়। 1963 খ্রিস্টাব্দে নাগাল্যান্ড, 1971 খ্রিস্টাব্দে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। 1956 খ্রিস্টাব্দে গঠিত পাঞ্জাব প্রদেশ, পেপসু, পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন, সেখানে প্রচলিত ছিল পাঞ্জাবি বা গুরমুখী, হিন্দি ও পাহাড়ি ভাষা। গুরমুখ ভাষীরা শিখ বা অকালি দলের নেতৃত্বে একটি আলাদা পাঞ্জাবি রাজ্য দাবি করেছিল। এই সমস্যার সমাধানে 1966 খ্রিস্টাব্দে পেপসু প্রদেশ ভেঙে পৃথক পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশ গঠন করা হয়। পাঞ্জাব ছিল গুরমুখ ভাষী এবং হরিয়ানা ছিল হিন্দি ভাষী। এই সূত্রে বলে রাখি, যখন পাঞ্জাবকে ভেঙে পশ্চিম পাঞ্জাবকে যুক্ত করা হয়েছিল পাকিস্তানের সঙ্গে এবং পূর্ব পাঞ্জাব ভারতে থেকে যায়, তখন পশ্চিম পাঞ্জাব থেকে আসা উদ্বাস্তুরা তারা কিন্তু সহজেই ভারতবর্ষে এসে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে ছিল দিল্লি, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ ইত্যাদি এলাকা। তার অন্যতম কারণে ছিল তাদের ভাষা ছিল হিন্দি। তাই তাদের অন্য যে রাজ্যগুলি ছিল সেখানে থাকতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু যারা উদ্বাস্তু হয়ে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা থেকে ভারতবর্ষে এলো, তারা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা ব্যতীত আলাদা কোথাও তাদের নিজস্ব সংস্কৃতি, মাতৃভাষা সংশ্লিষ্ট রাজ্য না পেয়ে তারা ওই 3টি রাজ্যেই নিজেদের আস্তানা তৈরি করেছিল। ফলে যে সমস্যা পাঞ্জাবে দেখা দেয়নি, সেই সমস্যা কিন্তু দেখা দিল বাংলাতে। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় এই যে উদ্বাস্তুদের
ধারাবাহিকভাবে চলে আসা এই সমস্যার কিন্তু সমাধান হয়নি এবং ভারতবাসী হিসেবে ভারতে থেকে যাওয়া সেটি তৎকালীন কেন্দ্রীয় সরকারও চায়নি যে উদ্বাস্তুরা ভারতবর্ষে এসে সেখানে থেকে সেখানকার সুযোগ সুবিধা ভোগ করুক। এইভাবেই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হলেও নদীর গতিপথ নিয়ন্ত্রণ, জল বন্টন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে পরবর্তীকালে আন্তঃরাজ্য সমস্যা জটিলতর হয়ে উঠেছে। ঐতিহাসিক রজনী কোঠারি, বিপানচন্দ্র প্রমুখের মতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ফলে ভারতের জাতীয় সংহতি কিন্তু সুদৃঢ় হয়েছে। 1972 খ্রিস্টাব্দে ত্রিপুরা, মণিপুর ও মেঘালয়, 1987 খ্রিস্টাব্দে অরুণাচল প্রদেশ ও মিজোরাম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। 1975 খ্রিস্টাব্দে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গোয়া 1987 খ্রিস্টাব্দে এবং 1993 খ্রিস্টাব্দে দিল্লি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা, 2000 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাঞ্চল বর্তমান উত্তরাখণ্ড ও বিহার ভেঙে ঝাড়খণ্ড এবং 2014 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়। এবার আমরা দেখে নেব সংবিধানের স্বীকৃতি ভাষাসমূহ 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতবর্ষ একটি বহু ভাষাভাষী রাষ্ট্র এবং স্বাধীনতার পর কোন ভাষায় কেন্দ্রীয় সরকার তার প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করবে এবং রাজ্য সরকারগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করবে সেই প্রশ্নকে কেন্দ্র করে প্রবল বিতর্ক দেখা দেয়। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ইংরেজি এবং হিন্দি ভাষা। 1950 খ্রিস্টাব্দের সংবিধানে দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। 1955 খ্রিস্টাব্দে সরকারি ভাষা কমিশন গঠিত হয়। তার অন্যতম দুজন সদস্য ছিলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং তামিলনাড়ুর পি সুব্বারোয়ান। এই সরকারি ভাষা কমিশন 1956 খ্রিস্টাব্দে তার প্রতিবেদন পেশ করে। তারা কি কি সিদ্ধান্ত নিয়েছিল এবার একটু দেখে নিই। তাদের প্রধান সিদ্ধান্তগুলি ছিল: 1. দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দি ভারতের সরকারি ভাষা হিসেবে স্বীকৃত হবে। 2. সরকারি উদ্দেশ্যে ইংরেজি ভাষার ব্যবহার আগের মতোই 1965 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি পর্যন্ত চলবে। 3. এরপর হিন্দি হবে ভারতের একমাত্র সরকারি ভাষা। 4. সরকারি ভাষাই হবে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির যোগাযোগের ভাষা। 5. রাজ্য স্তরে সরকারি ভাষা কি হবে তা রাজ্য বিধানসভা ঠিক করবে। সরকারি ভাষা কমিশনের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হিন্দি ভাষার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখা দেয়। এই অবস্থায় ভারতীয় পার্লামেন্ট সরকারি ভাষা আইন পাশ করে 1963 খ্রিস্টাব্দে। এই আইন অনুসারে বলা হয় 1965 খ্রিস্টাব্দের পরও সরকারি কাজকর্মে হিন্দির সঙ্গে ইংরেজি ভাষার ব্যবহার চালু থাকবে। রাজ্য বিধানসভাগুলি নিজ নিজ রাজ্যের জন্য সরকারি ভাষা নির্দিষ্ট করার অধিকার পাবে। বিভিন্ন রাজ্য বিধানসভা তাদের সরকারি ভাষা নির্দিষ্ট করলে 1964 খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় সংবিধানে 8ম তফসিলে সরকারি ভাষা হিসেবে 14টি ভাষা স্থান পায়। এই 14টি ভাষা কি কি? অসমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু। প্রসঙ্গত উল্লেখ্য যে সংবিধানের 8ম তফসিলে 2002 খ্রিস্টাব্দে কোঙ্কনি, মণিপুরি,
নেপালি ও সিন্ধি এবং 2004 খ্রিস্টাব্দে বোরো, ডোগরি, মৈথিলি ও সাঁওতাল ভাষা স্থান লাভ করার ফলে বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভারতীয় ভাষার সংখ্যা দাঁড়িয়েছে 22-এ। এর বাইরেও ইংরেজি ভারতের সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। এবার আমরা দেখে নেব সময় সারণী। আমরা জানি 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল। 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারতের স্বাধীনতা লাভ হয়। 1947 খ্রিস্টাব্দের 26 অক্টোবর কাশ্মীর রাজ্যের ভারত ভুক্তি হয়। 1949 খ্রিস্টাব্দে নিজামের ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করার মাধ্যমে হায়দ্রাবাদ 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারতের অন্তর্ভুক্ত হয়। 1950 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল নেহেরু লিয়াকত চুক্তি সম্পাদিত হয়। 1947 থেকে 52 খ্রিস্টাব্দ ছিল পুনর্বাসনের যুগ, অর্থাৎ এই সময়ে উদ্বাস্তুদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল। 1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর শ্রী রামুলু বা শ্রী রামালুর অনশন শুরু হয়। 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন হয়। 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় এবং 1960 খ্রিস্টাব্দে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠন করা হয়। এরপর আমরা একটা ম্যাপ দেখে নেব। 1947 সালে যে ভারতবর্ষে 14টি রাজ্য ছিল, পরবর্তী সময় 2021 সালে আমরা দেখতে পাচ্ছি সেখানে 28টি রাজ্যের অবস্থান রয়েছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষ এইভাবেই তার শত সমস্যা, তার অনেক রকম আর্থিক নীতি, তার দুর্বলতা সত্ত্বেও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দ্বারা নিজ নিজ বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে তার নিজস্ব ধ্বজা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং এই ভারতবর্ষের এই যে ঐক্য, এখানে নানা ধর্মর মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এখানে বাসস্থান করছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায়, তারা তাদের স্বতন্ত্র অনুযায়ী মত প্রকাশ করতে পারে এবং সবকিছু মিলিয়েই এই যে অখণ্ড ভারতের যে স্বপ্ন ভারতবাসী দেখেছিল তা পূরণ না হলেও আজকের যে ভারতবর্ষ তা যেন সম্প্রীতির আলোকে আলোকিত থাকুক, এটি আমরা চাই। আমার পড়ানো এখানেই শেষ। এবার আমরা দেখে নেব এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে। নেহেরু লিয়াকত চুক্তি সম্পাদিত হয় 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে এবং 1950 খ্রিস্টাব্দে। তৃতীয় প্রশ্ন, আ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতা হলেন জওহরলাল নেহেরু, ভিপি মেনন, সলমান রুশদি এবং খুশবন্ত সিং। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। পুরুলিয়া জেলাটি কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? ভারত স্বাধীন হলো গ্রন্থটি কার রচনা? রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? সত্য মিথ্যা নির্ণয় করো। পট্টি শ্রীরামালু ছিলেন অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নেতা। সিরিল র্যাডক্লিফের সীমানা কমিশন রিপোর্ট প্রকাশিত হয় 16 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। ক স্তম্ভ এবং খ স্তম্ভ। প্রথমে ক স্তম্ভ দেখে নিই। ক স্তম্ভে 4টি অপশন রয়েছে: আগুন পাখি, সেদিনের কথা, কিয়াপাতার নৌকা, নীলকণ্ঠ পাখির খোঁজে। খ স্তম্ভে রয়েছে প্রফুল্ল রায়, হাসান আজিজুল হক,
অতীন বন্দ্যোপাধ্যায়, মণিকুন্তলা সেন। সঠিক উত্তরটি পাশে লিখে দেবে। এরপরে আমরা দেখে নেব মানচিত্রে অন্ধ্রপ্রদেশ এবং পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র তার অবস্থান তোমরা দেখাবে এবং চিহ্নিত করবে। বিবৃতি ও ব্যাখ্যা। বিবৃতি: র্যাডক্লিফের নেতৃত্বে সীমানা কমিশনের রিপোর্টের ভিত্তিতে বাংলা এবং পাঞ্জাবকে বিভক্ত করা হয়। ব্যাখ্যা 1, মাউন্টব্যাটেন রোয়েদাদ ছিল বাংলা এবং পাঞ্জাব বিভাজনের মূল ভিত্তি। বাংলা এবং পাঞ্জাবকে বিভক্ত করতে র্যাডক্লিফের নেতৃত্বে সীমানা কমিশন গঠিত হয়। সাম্প্রদায়িক দাঙ্গার কারণে বাংলা এবং পাঞ্জাবকে বিভক্ত করা হয়। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অনধিক 3টি বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, পট্টি শ্রী রামালু কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? বিভাগ খ, বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন, 7-8টি বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, টিকা লেখো। 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্য পুনর্গঠিত হয়েছিল তা লেখো। তৃতীয় প্রশ্ন, টিকা লেখো, নেহেরু লিয়াকত চুক্তি। আমার পড়ানো এখানেই শেষ। আশা করি তোমরা অধ্যায়টি খুব ভালো করে পড়বে এবং আলোচ্য প্রশ্নগুলির উত্তর অনুশীলন করবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই শেষ করছি। নমস্কার।